আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি ফিজিক্স প্রথম পত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা 11 নম্বর স্পেশাল ক্লাসে উপস্থিত। আমাদের আজকের এই 11 নম্বর স্পেশাল ক্লাসে আমরা গত টপিকের পরবর্তী একটা স্পেশাল অঙ্ক করব, গতিশক্তি নির্ণয়ের অঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এটাকে বলা হয় এসটিপি। তো সেই এসটিপিতে 1 মোল করে দুইটি গ্যাস একই আয়তনের ছিপিযুক্ত দুটি পাত্রে রাখা আছে। ছিপি বলতে কি বোঝায়? মুটখা। ওই যে বোতলের মুটখা আছে না, সেই মুটখা যেটা সিপি। সিপি খুললে গ্যাসগুলো বের হয়ে যায়, আবার সিপি দিয়ে গ্যাস আটকে রাখা যায়। একই আয়তনের, মানে আয়তনটা সেম হবে, অর্থাৎ ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। তো একই আয়তন বলতে বোঝায় প্রথম পাত্রের আয়তন যতটুকু হবে দ্বিতীয় পাত্রের আয়তনটা ততটুকুই হবে। এটা হচ্ছে একই আয়তনে দুটি পাত্র। তো এখন বলছে গ্যাস দুটির আণবিক ভর দেওয়া আছে যথাক্রমে 2 গ্রাম ও 32 গ্রাম। প্রথম গ্যাসের আণবিক ভর দেওয়া আছে 2 গ্রাম, পরবর্তী গ্যাসের আণবিক ভর দেওয়া আছে কত গ্রাম? 32 গ্রাম। এবং বলছে পাত্র দুটির মুখের ছিপি একই সাথে খুললে দেওয়া হলো, মানে দুইটা পাত্রেরই মুখে যে মুটখা আছে একই সময় খুলে দেওয়া হয়েছে। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান দেওয়া আছে আর এর মানটা দেওয়া আছে। এটা হচ্ছে উদ্দীপক। দেখো উদ্দীপকটা সবাই ভালো করে বুঝতে পারলা কিনা, কথা বললো। উদ্দীপকটা বুঝতে পেরেছো? যতটুকু আলোচনা করলাম, পাপড়ি, ঝুমা, ইভা একটু কথা বলি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, আমাদের দুইটা গ্যাস আছে, গ্যাসের নামগুলো এখানে বলে দেওয়া নেই, কিন্তু গ্যাসের আণবিক ভরের মান দেওয়া আছে। তো এই গ্যাসের আণবিক ভরের মান দেখে তোমাকে বুঝতে হবে প্রথম গ্যাসটার নাম কি আর দ্বিতীয় গ্যাসটার নাম কি। তোমরা কি বলতে পারবা এখানে প্রথম গ্যাসটার নাম কি হবে? প্রথম গ্যাসটার নাম কি হবে বলতে পারবা? পারমাণবিক ভর, আণবিক ভর 2 কোন গ্যাসের জন্য হয়ে থাকে? চিন্তা করো তো। কে পারবা না? হিলিয়াম না, হিলিয়াম হচ্ছে 2 দুগুণা 4। পারমাণবিক ভর দেওয়া আছে, তো পারমাণবিক ভর হচ্ছে 2 গ্রাম। কোন গ্যাসের জন্য? হিলিয়াম হলে তো হবে 4। হাইড্রোজেন। এক্সিলেন্ট, হাইড্রোজেন। হাইড্রোজেন বলতে H2, খেয়াল রাখবা। হাইড্রোজেন বলতে কি বোঝায়? H2। তো আমাদের এই যে H2, এটা হচ্ছে আমাদের সংকেত, হাইড্রোজেন গ্যাসের সংকেত। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, 2টা হাইড্রোজেন দেখা কত হবে? 2 একে 2 গ্রাম, তার মানে 2 গ্রাম গ্যাস, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, মানে 2 গ্রাম আণবিক ভর যুক্ত গ্যাস হাইড্রোজেন গ্যাস। ঝুমা, পাপড়ি, এবার বুঝতে পারছো? এইভাবে চিন্তা করতে হবে। জি স্যার। আচ্ছা, এবার যদি বলি 32 গ্রাম, এটা কি গ্যাস হতে পারে? এটা একটু ক্যালকুলেশন করতে হবে। অক্সিজেন। এক্সিলেন্ট, 16 দুগুণা 32। অক্সিজেন হচ্ছে কি ওই যে O2, 8 দুগুণা 16, একটার জন্য 16, দুইটা হলে কত? 32। তার মানে আমাদের প্রথম গ্যাসের নাম হাইড্রোজেন গ্যাস, পরবর্তী গ্যাসের নাম কি? অক্সিজেন গ্যাস। আচ্ছা, তো এবার চলো আমরা দেখি আমাদের গণকে কি বলছে। গণকে বলছে দ্বিতীয় পাত্রের গ্যাসের গড় গতিশক্তি হিসাব করো। তো গড় গতিশক্তি সেম জিনিস। তো এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে আমাদের যদি গ্যাসের অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা এগুলো দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের ওই যে 3/2 কেটি দিয়ে করতে হয়। তবে এখানে আমাদের আরেকটা স্পেশাল সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন মনে রাখবো। আমাদের যদিও বলে নাই এখানে যে দ্বিতীয় পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের 10টি পরমাণুর গতিশক্তি বের করো,
বা 100টি অণুর গতিশক্তি বের করো। আমরা কিন্তু গত ক্লাসে এরকম একটা অঙ্ক করেছিলাম যেখানে বলে দিয়েছিল যে ওই গ্যাসের এত সংখ্যক অণুর জন্য আমাদের কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। যেমন দিনাজপুর 17তে বলছিল সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি বের করতে হবে। সিলিন্ডারে যে গ্যাস আছে সেই গ্যাসের অণু আছে কতটি, 30 × 10⁻25টি, এতটি। তো এই জন্য আমাদের কি করতে হয়েছে, এত সংখ্যক অণুর গ্যাসের গতিশক্তি বের করতে এই সূত্র দিয়ে কাজ করতে হয়েছে, আর এই সংখ্যাটা গুণ করতে হয়েছিল, গত ক্লাসে পড়াইছিলাম। কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে বলে নাই যে দ্বিতীয় পাত্রে যে গ্যাসটা আছে সেই গ্যাসের এতটি অণুর গতিশক্তি বের করো বা এতটি পরমাণুর গতিশক্তি বের করো। আমাদের কিন্তু এরকম কোনো কথাই এখানে বলা হয়নি। আমাদের সিম্পলভাবে বলা হয়েছে যে দ্বিতীয় পাত্রের গ্যাসের গতিশক্তি বের করো। আর আমার দ্বিতীয় পাত্রে কতগুলো অণু আছে, পরমাণু আছে, এটাও বলে দেওয়া নাই, কিন্তু জাস্ট বলে দিচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা। আমাদের বলে নাই যে দ্বিতীয় পাত্রে এতটি অণু আছে, এতটি পরমাণু আছে। দ্বিতীয় পাত্রে গ্যাসে যে আমাদের অক্সিজেন আছে, সে অক্সিজেন গ্যাসের পরমাণুর সংখ্যা এতটি আছে, অণুর সংখ্যা এতটি আছে, এগুলো কিচ্ছু বলে নাই। কথা কি বুঝছো? কথা বলো ঝুমা, পাপড়ি, নো, ইভা, কথা বলো। জি স্যার। তো আমাদের এখানে যেহেতু নির্দিষ্ট করে বলে দেয় নাই যে দ্বিতীয় পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের কতগুলো অণু পরমাণু নিয়ে কাজ করতে হবে, তো এই জায়গায় নতুন একটা স্পেশাল সূত্র হবে। সেটা কি, এটা আমরা এখন দেখাইতেছি। স্পেশাল সূত্র হচ্ছে, যদি আমাদের নির্দিষ্ট করে বলে না দেয় অণু পরমাণুর সংখ্যা, কিন্তু অণু পরমাণুর একটা নাম্বার দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে গতিশক্তির সূত্র 3/2 ইন্টু ছোট অক্ষর n বাই বড় অক্ষর n এ ইন্টু RT। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 3/2 ইন্টু n/na RT। n/na RT আমরা জানতাম 3/2 nRT, কিন্তু এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকাতে অ্যাভোগাড্রোর সংখ্যাকে Na প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর জন্য আমরা লিখব n/na RT, n/na RT বা nRT/na, যেমনি লিখো অমনি রাইট। এটা হচ্ছে আমাদের নিয়ম। যদি স্পেসিফিকভাবে বলে না দেয় কতগুলো পরমাণু বা অণুর জন্য গতিশক্তি বের করবা, তাহলে আমাদের এই সূত্র দিয়ে করতে হবে 3/2 n/na RT, 3/2 n/na RT। তো এই হচ্ছে আমাদের সূত্রটা। দেখো মুখস্থ হয় কিনা বা বুঝতে পারলা কিনা। ঝুমা, পাপড়ি, ইভা, কথা বলো। জি স্যার। জি স্যার, বুঝছি। এবার আমরা যাই আমাদের ক্যালকুলেশন করার পালা। আমাদের এখানে মোল সংখ্যা দেওয়া আছে কিন্তু 1 মোল, এটা n এর মান। আর Na যেটা লিখছি সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে আমি লিখছি না সূত্রের মধ্যে Na, এই Na বলতে বোঝায় অ্যাভোগাড্রোর সংখ্যার পরিচয়, যে সংখ্যাটা দেওয়া আছে। আর এর মান তো দেওয়াই আছে, আর বাকি সব আমরা জানবো। আমাদের এখানে তাপমাত্রা কত হবে, তাপমাত্রার মান তো আমাদের লাগবে। তাপমাত্রা কত হবে বলতে পারবা? দেখি তো, কি বলতে পারো? এখানে তাপমাত্রার মান যদিও দেওয়া নাই, তারপর আমাদের একটা তথ্য দেওয়া আছে, সেখান থেকে বলা যাবে তাপমাত্রার মান কত হইতে পারে। বলতে পারবা কেউ? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এই কথাটার মধ্যেই তাপমাত্রার মানটা তোমার জানা থাকার কথা। 273 কেলভিন। এক্সিলেন্ট, 273 কেলভিন। আমরা জানি যে এসটিপিতে বা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ এই কথা লেখা থাকলে গ্যাসের তাপমাত্রা সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 মুখস্থ করতে হবে। গত ক্লাসে এগুলো পড়াইছিলাম। তো চলো আমরা শুরু করি। আমাদের দ্বিতীয় পাত্রে গ্যাসের জন্য কি কি লেখা লাগবে লিখে ফেলি আমরা। তো লিখতেছি যে দ্বিতীয় পাত্রে গ্যাসের জন্য মোল সংখ্যা n এর মান 1, তাপমাত্রাটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এরপর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাকে Na দিয়ে প্রকাশ করবে। N4 দিচ্ছে, এটা ভুল হয়েছে প্রিন্টিংটা,
এন এ হবে 6.023 10⁻23t, আর আর এর মান হচ্ছে 8.314 বা 8.31 দিছে এখানে। যাই হোক, তো আমরা লিখবো যে গড় গতিশক্তি ই, ই বার দেওয়া আছে, আসলে গড় গতিশক্তিকে ই বার দিয়ে প্রকাশ করে। ব্যাস, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? ইভা, পাপড়ি, নৌসিন তো নাই, জুমাস কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার কথাটা হচ্ছে গিয়ে আমরা এখন মানটা বসাবো, সূত্র লিখবো আমরা জানি ই বার বা মোট গতিশক্তি বা গড় গতিশক্তি সেটা হচ্ছে 3/2 n/na ইন্টু আর টি। তো এখানে ডাইরেক্ট লিখছে আর কি, ডাইরেক্টও লেখা যায় 3/2 nRT/na, 3/2 nRT/na। তো এখন মানগুলো বসা দিব, সেটা হচ্ছে গিয়ে 3/2 এর মতো 3/2, n এর মান 1, আর এর মান দেওয়া আছে, t এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। তো এখন এটা ক্যালকুলেশন তোমরা হাতে কলমে করে উত্তর কত হয় আমাকে জানাবা। আর ইভা অনেকগুলো ক্লাস মিস করছো, তো ক্লাসগুলো সব রেকর্ড করা আছে, তুমি এখন থেকে প্রতিদিন একটা একটা করে রেকর্ড ক্লাস দেখে তোমার অধ্যায়ের যে প্রিপারেশনটা শেষ করবা। অনেকদিন তো ক্লাস করো নাই, ক্লাস মিস হয়েছে। আমি লিঙ্কগুলো দিয়ে দিব, তুমি দেখে দেখে বাসা বসে বসে খাতায় লিখবা, ক্লাস করবা, খাতায় লিখবা, ক্লাস করবা। আর এই ক্লাসগুলো তো করবাই, যে শেষ কয়েকদিন সময় আছে ক্লাস করাচ্ছি, করবা ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পারি নাই ইভা, কথা বাঁচতেছিল। আচ্ছা, আবার চেষ্টা করো কথা বলার জন্য। তো নৌসিন आंसर की 8.18 into 10⁻⁻23। না, ভুল করছো কোথাও, আবার করো। এই যে এগুলো সব গুণ করে, যে 3 এত 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 গুণ কইরা এটাতে ভাগ করবা, এটাতেও ভাগ করবা। ক্যালকুলেশন কিন্তু তোমাদের অনেকটা ভুল হয়, খেয়াল রাখবা। এগুলো যদি ভুল করো তাহলে কিন্তু পরীক্ষার সময় একেবারেই ধরা। আবার ট্রাই করো, পারবা আশা করি। সব সিরিয়াল মতো গুণ করো আগে। না পারলে আমি দেখা দিব, সমস্যা নেই, আরেকবার চেষ্টা করো। Five 5.6499 into 10⁻24 25। হয় নাই তো, এখনো মিলে নাই। আচ্ছা, আমার লগে লগে করো, হ্যাঁ। ভুল করতেছো কেন বারবার, কি হয়েছে বুঝতে পারলাম না। ক্যালকুলেশন কিন্তু বড়ই সমস্যা, মিলাতে না পারলেই ঝামেলা। দেখো কেমনে করতে হবে, 3 দিয়ে এটা গুণ করো, এটা গুণ করো। দেখো আমার লগে লগে 3 ইন্টু 8.31 ইন্টু 273 লিখছো? জি ভাইয়া। সমান চাপ দাও, দেখো কত হয়, মিলছে? জি ভাইয়া। আচ্ছা, এবার ভাগ করবা, ভাগ চিহ্ন দাও। কয়টা ভাগ করতে হবে? এই যে 2 দিয়া, আবার হচ্ছে এই সংখ্যা দিয়ে 2টা ভাগ করো। দেখো অ্যাপ্রোগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 2টা ভাগ করতে হবে, তো প্রথমে 2টা আছে, ওই যে 2, তারপরে মিলছে? দেখো তো, জি ভাইয়া।
ভাগ করবা আবার অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে 6.023 6.023 ইন্টু 10^23 দেখো কত আসে। জি এখন মিলছে। এখন কেমনে মিললো? হ্যাঁ, তোমরা কেমনে করো আল্লাহই জানে। এখন কিভাবে মিলছে, কিভাবে ক্যালকুলেশন করে একটু চেক করবা, ক্যালকুলেশনে কিন্তু অনেক ভুল হয়, বি কেয়ারফুল। বুঝতে পারছো অঙ্কটা পুরো ভালো করে? জি ভাইয়া। ওকে। আর পাপড়ি হয়তো বা নেট প্রবলেম। ইভা শুনতেছো? তুমি চলে গিয়েছিলে আবার জয়েন করছো ক্লাস। ইভা আমাকে বইলো, শুনতেছো? স্যার আমার নেট একটু সমস্যা করতেছে, এই কারণে মানে। আরে কষ্ট। আচ্ছা তাহলে আমি এখন নেক্সটে যাই। হ্যাঁ দেখি সর্বশেষে ওকে স্যার। হ্যাঁ ব্যতিক্রমী যে প্রশ্ন সেটা আছে কিনা আমাদের এই গতি শক্তি বের করার জন্য। আমরা মোটামুটি অনেকটাই করছি, দেখি তারপর একটু ওয়েট করো। আচ্ছা তো মোটামুটি আমাদের হয়েছে। হ্যাঁ আমাদের আর তেমন অঙ্ক বাকি নেই। তো এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এটা পড়লেই আমাদের অধ্যায় শেষ, তারপর আমরা নতুন অধ্যায়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের তো সময় একবারই স্বল্প, তো আমাকে আর একটু দ্রুত আগাতে হবে কারণ খুবই কম সময় আছে সামনে। ফিজিক্সের পর কেমিস্ট্রি হায়ার ম্যাথও বাকি আছে, সেগুলো একটু দেখানো দরকার তোমাদের, তো ওগুলো তো দেখানো প্রয়োজন। যাই হোক, যে অধ্যায়টা বেশি কঠিন লাগে আমাকে বইলা দিও, আমি ওই অধ্যায়টা আগে আগে শুরু করে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তো আমি এটা লাস্ট অংশ করা। হ্যাঁ বলো। স্যার বলতেছি মানে কেমিস্ট্রি আর হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওই অধ্যায়গুলো করে দেন যাতে পরীক্ষাতে কমন পড়ে আর দিয়ে আইতে পারি। হ্যাঁ আসলে এটা কেমিস্ট্রিতে বলা যায়, ম্যাথের জন্য বলা যায়, তো ম্যাথের জন্য ম্যাথ করতে হয় বেশি, অনেক অনেক ম্যাথ করতে হবে, অনেক অনেক সময় দিতে হবে, তাহলে ম্যাথগুলো পারা যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা টপিক পড়া দিলে মোটামুটি কমন পাবা, এটা আশা করা যায় ইনশাল্লাহ। কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু জটিল। আর হচ্ছে গিয়ে তোমার বিষয়টা ফিজিক্সে ওরকমই কিছু কিছু অধ্যায় বলে দিলে সেই অধ্যায়গুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা তো এখন হ্যাঁ সেকেন্ড পার্টও করা হয়নি, তো সেকেন্ড পার্টও আমাকে ধরতে হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাজিলে করতে হবে। এখন ফার্স্ট পেপার মোটামুটি যা পড়াইছি এই অধ্যায়গুলো পড়লেই ইনশাল্লাহ আশা করি এনাফ, আর বেশি লাগবে না। সেকেন্ড পেপারের অধ্যায়গুলো আমি আলোচনা করে দিব, সমস্যা নেই। এখন হচ্ছে যে আমাদের সময় অনুযায়ী তো আমার বেশি সময় পাচ্ছি না, আমাকে হয়তো বা একটু মানে সাজেশন মূলত ক্লাস নিতে হবে। আমি হয়তো বা এত লং টাইম একটা অধ্যায়ের উপর সময় দিতে পারবো না, কারণ একটা অধ্যায় অনেক টাইপের অঙ্ক, এগুলো করাইতে কিন্তু প্রচুর সময় লাগে। এত সময় তো হয় না, দিতে পারতেছি না বা হয় না, তারপরও সময় দেওয়ার চেষ্টা করতেছি। এখন যতটুকুই পারি আমি মোটামুটি তোমাদের টাচ করা দিব, বাকি দায়িত্ব তোমাদের, তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তোমরা প্র্যাকটিস করো কি না আমি জানি না, আমাকে তো জানাও না। তোমরা যদি নিজেরা একটু নিজের থেকে প্র্যাকটিস করতা তাহলে অধ্যায় শেষ করতে বেশি দিন লাগতো না, সর্বোচ্চ আমি 3 থেকে 4 দিন সময় দিতে পারতাম একটা অধ্যায়ের প্রতি। আমি তোমাকে একটা হিসাব দিলে তুমি হিসাবটা বুঝবা। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের 23 তারিখ। আচ্ছা মনে করো যে এতে এপ্রিল, মে আর জুন। এপ্রিল তো আমাদের শেষ, তো মে মাস আর জুন মাসই তো সময়। এখন তোমাদের যদি আমি বলি যে আমাদের এই সপ্তাহের কথা কেন, আগামীকাল থেকেই বলতে পারি, হিসাব কাউন্ট করতে পারি। মনে করো যে আমাদের আর 7 দিন আছে এই সপ্তাহে, এই মাসের মধ্যে 7 দিন।
তো এই মাসের 7 দিন, এটা তো এপ্রিল শেষ হয়ে গেল, তো এপ্রিল পর মে আসবে, মে মাসে 30 দিন। আচ্ছা, এরপরে জুন মাসে আরও 25 দিন আমি পড়াইতে পারবো ইনশাল্লাহ, কারণ 1 সপ্তাহ আগে তোমাদের ছাড়তে হবে বাংলা পড়ার জন্য। তো মোটামুটি 62 দিন হয় আমাদের, ঠিক আছে। তো এখন এই 62 দিনের মধ্যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে প্রথম দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায়গুলো বাকি আছে, আর সেই অধ্যায়গুলোর প্রতি আমি যদি গড়ে দৈনিক আমি 3 দিন করে সময় দিই, 3 দিন করলে তো কম হয়ে যায়, 4 দিন করে সময় দিই, তাহলে আমি গড়ে 15টা অধ্যায় শেষ করতে পারতেছি। 15টা অধ্যায় ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ মিলাইয়া। তো যেখানে ফিজিক্স প্রথম পত্রের অধ্যায় তো শেষ, সেকেন্ড পেপার বাকি, আর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপার বাকি। তো মোটামুটি আমরা মনে করি 16টা অধ্যায় শেষ করতে পারতেছি, যদি 4 দিনে একটা অধ্যায় শেষ করার টার্গেট নেই। তো আশা করি যদি তোমরা একটু করো, মানে সহযোগিতা করো আমার এর সাথে, তাহলে তোমরা 4 দিনই একটা অধ্যায় শেষ করতে পারবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। তবে তোমাদেরকে ওই রকম পরিশ্রম দিয়ে পড়তে হবে। তো আমি তো চেষ্টা করি তোমাদেরকে পড়ানোর জন্য, কিন্তু তোমাদের দিক থেকে যে ফিডব্যাকটা সেটা এরকমভাবে পাই না। যেমন দেখা যায় আমি ক্লাস করায় গেলাম, তোমরা ক্লাস করে গেলা, বাসায় ওরকমভাবে আলোচনা করলা না, যে একটা ক্লাসের একটা অঙ্ক করাইছি আর 2-3টা অঙ্ক করে নিয়ে আসছো, বা আরও 2-3টা টাইপের অঙ্ক দেখছো, এরকম কিন্তু আমি দেখি না, যার কারণে আমি পিছিয়ে পড়ি, তোমরাও পিছিয়ে পড়ো। তো এই জন্য আর কি দেখা যায় একটা অধ্যায় শেষ করতে অনেক লং টাইম লাগে। তো আমি আজকে যেমন গতিশক্তির অঙ্কটা করা দিলাম, বুঝাই দিলাম, তুমি পরের দিন সবগুলো অঙ্ক করে ফেলছো, গতিশক্তি শেষ। তো আমার তো এই টপিকটা ধরতে হবে না নতুনভাবে, মানে আবার ধরতে হবে না, নতুন অধ্যায় যেতে পারবো, নতুন টপিক যেতে পারবো। তো এরকমভাবে যদি আমরা প্রতিদিন 2-3টা টপিকের অঙ্ক করতে পারি, তাহলে অধ্যায় শেষ করতে বেশি সময় লাগে না। প্রথম কথা হচ্ছে যে আমি তো লং টাইম দৌড়াদৌড়ি করি, কিন্তু তোমরা ওরকমভাবে তো চেষ্টা করো না। আমার যেটা মনে হয়, চেষ্টা করলে এতদিনে আমাদের খুব দ্রুত অনেকগুলো অধ্যায় শেষ হয়ে যেত, আমার এত লং টাইমে একটা অধ্যায় পড়ে থাকতে হইতো না। এটা আর কি জিনিস মনে রাখো, যে আমাদের আর মাত্র আমরা 16টা অধ্যায় শেষ করতে পারতেছি, যদি 4 দিনে একটা অধ্যায় শেষ করার প্ল্যান করি ইনশাল্লাহ। 4 দিনে মানে 4টা ক্লাসে যদি শেষ করতে চেষ্টা করি তাহলে হয়ে যাবে অবশ্য। বা বলে রাখি যে 5টা ক্লাস লাগবে, সাপোজ মনে করি 5টা ক্লাস মানে 5 ঘন্টা, 5টা ক্লাসে একটা অধ্যায় শেষ করতে চাই, তাহলে আমাদের মোটামুটি আমরা আর 12টা অধ্যায় শেষ করতে পারবো। যদি শেষ করতে চাই 5টা ক্লাসে একটা অধ্যায় শেষ করতে চাই, 12টা অধ্যায় শেষ করতে পারবো। এখন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এই যে ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় আছে 12টা, সেই অধ্যায়গুলো যদি পড়া যেতে পারি তাহলেই এনাফ আমার মতে। আমার দিক থেকে তোমাদের সাপোর্ট দেওয়া পরিপূর্ণ কমপ্লিট। এখন তোমাদের একটু কষ্ট করে আমার সাথে একটু সহযোগিতা করতে হবে এই বিষয়ে, তাহলেই সম্ভব, আদারওয়াইজ কঠিন হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি কথাটা? তো চেষ্টা করো, এখনো সময় আছে, আশা করি তবে যদি একটু সময় দাও, নিজেকে সময় দাও, পার্টিকুলার সময় দাও, আশা করি আমার অধ্যায়গুলো শেষ করতে বেশি সময় লাগবে না। আচ্ছা, তো কথাটা একটু খেয়াল রেখো। তাহলে আমরা এখন যাই, আমাদের নতুন টপিকের অঙ্ক আমরা করি এখন। তো এখন আমি এই অধ্যায়ের সর্বশেষ টপিকটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। তো এই আপেক্ষিক আর্দ্রতার অঙ্কগুলো করতে গেলে একটু সময় লাগে, কারণ এটাতে একটু আমার লং টাইপের আলোচনা আছে, লং টাইপের ইতিহাস আছে। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র একটা, তবে সূত্র একটা হইলেও এর ক্যালকুলেশনটা একটু জটিল। এটা জটিল বলতে এরকম জটিল না, একটু আর কি ভেবে চিনতে করতে হয়। আচ্ছা, তো আমি শুরু করি। আমাদের টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, লাস্ট, এরপর আর আমাদের নাই, অধ্যায় শেষ। আপেক্ষিক আর্দ্রতা, খেয়াল রাখবা আমি ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করব, বড় বড় অঙ্কতে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এই টপিকটা পড়লেই একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন বলতেই পারি। প্রতি বছরই আপেক্ষিক আর্দ্রতা থেকে প্রশ্ন আসে, গহনঙে বিশেষ করে আসে। আপেক্ষিক আর্দ্রতাকে আমাদের বড়ক্ষর আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আমার একটু বললো কথাটা বুঝছো কিনা।
আপেক্ষিক আর্দ্রতাকে বড় অক্ষর আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো সূত্র হচ্ছে ছোট অক্ষর এফ বাই বড় অক্ষর এফ। আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে ছোট অক্ষর এফ ডিভাইডেড বাই বড় অক্ষর এফ ইন্টু 100%। এটাই আপেক্ষিক আর্দ্রতার সূত্র। ঝুমা, ইভা কথা বলো, বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পেরেছি। জি স্যার। তো এখন কথা হচ্ছে সূত্র ছোট হইলেও ভেতরের ইতিহাসটা অনেক বড়। তো ছোট্ট অক্ষর এফ এর পরিচয়টাই তোমাকে ভালো করে মনে রাখতে হবে, বড় অক্ষর এফ এর পরিচয়টাই তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এই ছোট্ট অক্ষর এফ বড় অক্ষর এফ নিয়েই ঝামেলা। তো ছোট্ট অক্ষর এফ এর পরিচয় হচ্ছে শিশিরাঙ্ক, মনে রাখবা শিশিরাঙ্ক। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ মনে রাখবা। ছোট্ট অক্ষর এফ বলতে বোঝায় শিশিরাঙ্কে বা শিশিরাঙ্কর, এটা মনে রাখতে পারলেই হবে। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ মনে থাকবে। আর বড় অক্ষর এফ বলতে বোঝায় বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রা মানে বাতাসের তাপমাত্রা যে থাকবে সেই তাপমাত্রা, বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। দুইটাই হচ্ছে জলীয় বাষ্পের চাপ, একটা হচ্ছে শিশিরাঙ্কে, একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায়। জলীয় বাষ্পের চাপ শেষ। বুঝছো? এতটুকু বুঝছো? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাকে জানায়ও এরা বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্ক করি, একটা অঙ্ক ধরি, ছোট্ট একটা অঙ্ক দিয়ে কাজ করি আমরা। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, এটা দিয়ে আমরা সলভ করার ট্রাই করি। এখানে বলতেছে কোনো একদিন ঢাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15.0 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন কুয়াকাটায় রাখা একটি সিক্ত ও শুষ্ক বাল্ব আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রে সিক্ত বাল্ব থার্মোমিটারে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসের উৎপাদক দেওয়া আছে, 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত 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 এত। আসলে এই মানগুলো আমাদের এরকমই দেওয়া থাকে, অনেকগুলো মান দেওয়া থাকে যেখানে আমার বিয়োগ করে সঠিক কাঙ্ক্ষিত মানটা বের করতে হয়। আমি আবার বলতেছি, আমাদের এখানে অনেকগুলো তাপমাত্রার মান দেওয়া থাকবে এবং অনেকগুলো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান দেওয়া থাকবে। নিয়ম হবে আমাদের যেই তাপমাত্রার জলীয় বাষ্পের চাপের মানটা লাগবে সেই তাপমাত্রার জলীয় বাষ্পের চাপ বের করার জন্য আমাদের এই তাপমাত্রার মানগুলো আমাদের মাপ মতো নিয়ে বিয়োগ করে তারপরে জলীয় বাষ্পের মানটা বের করতে হবে। তো এটা তো এখন বুঝতে পারতেছো না, আমি যদি অঙ্কটা পুরোপুরি করাই তখন বুঝতে পারবো। আপাতত এইভাবেই আমাদের সৃজনশীলগুলো থাকবে, প্রত্যেক সৃজনশীলের মধ্যেই অনেকগুলো তাপমাত্রা অনেকগুলো চাপের মান দেওয়া থাকবে।
তো একটা অঙ্ক করাইলেই সব বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আপাতত আমাকে জানাও এতটুকু যা বলছি বুঝতে পারলা কিনা। জি স্যার, বুঝছি। তো এবার আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো। তো বলছে এখানে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কত বের করো। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র তো একটাই, সারা জীবন এটাই পড়বা, এটাই শিখবা, যে আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে বড় অক্ষর আর ইকুয়াল টু ছোট অক্ষর এফ বাই বড় অক্ষর এফ ইন্টু 100%। তবে ছোট অক্ষর এফ বলতে বোঝায় শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ, বড় অক্ষর এফ বলতে বোঝায় বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এখন আমরা দেখি আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা আর বায়ুর তাপমাত্রা এখানে দেওয়া আছে কিনা। তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবা এই জায়গার মধ্যে শিশিরাঙ্কের তাপমাত্রা কি দেওয়া আছে। শিশিরাঙ্কের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বলা আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় নাই। শিশিরাঙ্ক হচ্ছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে ঢাকার তাপমাত্রা, মানে বায়ুর তাপমাত্রা। ঢাকার বাতাসে যে তাপমাত্রা হয় সেই তাপমাত্রা। কথা বুঝছো? জি। এটা বুঝতে হবে। তোমাকে আগে বের করতে হবে যে বায়ুর তাপমাত্রা মানে বাতাসের তাপমাত্রা কত এবং শিশিরাঙ্কের তাপমাত্রা কত। আমি দেখতেই পাচ্ছি বলা আছে শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 15.7 ডিগ্রি আর ঢাকার তাপমাত্রা 25 ডিগ্রি। তার মানে ঢাকার বাতাসের তাপমাত্রা 25 ডিগ্রি, মানে বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি, যেটাকে আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম। ছোট অক্ষর এফ আর বড় অক্ষর এফ নিয়ে কাহিনী হবে। আচ্ছা, এবার ইভা বইল, বুঝতে পারলা কিনা? আচ্ছা, এবার আমাদের পরবর্তী অংশ যেতে হবে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি জয়েন করবা ক্লাসে। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা এখন এই অঙ্কটা সলভ করার ট্রাই করব। আমরা প্রথমে বুঝতে পারলাম যে আমাদের এখানে কোনটাকে বলা হচ্ছে, ওয়ালাইকুম সালাম, কোনটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক, কোনটাকে বলা হচ্ছে বায়ুর তাপমাত্রা। শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। এইবার দেখো, প্রথম কাজ বের করার পালা শেষ। শিশিরাঙ্কের তাপমাত্রা বের করছি, বায়ুর তাপমাত্রাও বের করছি। এইবার আমি বের করব জলীয় বাষ্পের মান। দুই তাপমাত্রায় জলীয় বাষ্পের মান কত কত দেওয়া আছে বের করার ট্রাই করব। ছোট্ট অক্ষর এফ এর পরিচয় হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত, আর বড় অক্ষর এফ এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত। তার মানে আমরা এখন বের করব যে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত দেওয়া আছে আর শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত দেওয়া আছে। কথা কি বুঝছো? মানে প্রথম কাজ তো হচ্ছে বায়ুর তাপমাত্রা খুঁজে বের করা, শিশিরাঙ্কের তাপমাত্রা খুঁজে বের করা। পরবর্তী কাজটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত সেইটা খুঁজে বের করা এবং শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের মান কত সেটা খুঁজে বের করা। তো প্রথম কাজ তো আমি শেষ করছি। প্রথম কাজে বুঝতে পারছি বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক হচ্ছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখব এই দুই তাপমাত্রায় জলীয় বাষ্পের মান, জলীয় বাষ্পের চাপের মান কত দেওয়া আছে। তোমরা যদি নিচের দিকে তাকাও তাহলে বুঝবা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের একটা মান দেওয়া আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান, বাষ্প চাপের মান 23.8 মিলিমিটার মার্কারি প্রেশার, MMSGP। MM বলতে মিলিমিটার, SG বলতে মার্কারি, P বলতে চাপ। মিলিমিটার মার্কারি চাপ বা মিলিমিটার মার্কারি প্রেশার, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে 23.8। বুঝতে পারছো কথাটা? এখানে তো 5টি মান দেওয়া আছে। এখানে 5টি মান দেওয়া আছে, কিন্তু আমার তো সরাসরি মানটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। সরাসরি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য
5 নাম্বার মানটাই তো হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তারপরটা হচ্ছে 22 ডিগ্রির জন্য, তারপরটা হচ্ছে 20 ডিগ্রির জন্য, তারপরে হচ্ছে 16 ডিগ্রি, তারপর হচ্ছে 15 ডিগ্রি। বুঝছো না? এই যে যথাক্রমে বলছে না, তার মানে প্রথমটা 15, তারপরটা 16, তারপরটা 20, তারপরটা 22, লাস্টেটা হইল গা 25। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সরাসরি জলীয় বাষ্পের চাপের মান দেওয়াই আছে। ইভা বুঝতে পারছো কথাটা? তো দেখো আমাদের কিন্তু বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান সরাসরি পাইয়েই গেলাম। তো এটা কি বড় অক্ষর এফ না ছোট অক্ষর এফ এর মান বলো তো? ছোট অক্ষর এফ এর মান। ভুল বললা। বায়ুর তাপমাত্রা বড় অক্ষর এফ এর মান। হ্যাঁ, বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান তো বড় অক্ষর এফ এর মানে যে লাউয়ে আছে জায়গা। ছোট অক্ষর এফ তো শিশিরাঙ্ক, বড় অক্ষর এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান। কারণ তো বায়ুর তাপমাত্রা পাইছি 25, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের মানটাই তো হচ্ছে বড় অক্ষর এফ এর মান। এবার বুঝতে পারছো ঝুমা? জি ভাইয়া। ওকে, ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুল হইলেই তো শিখবো আমরা। এইবার আমাদের কাজ হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান কত দেওয়া আছে বের করি। দেখো তো দেওয়া আছে কি না। শিশিরাঙ্ক তো 15.7। আমাদের কি 15.7 ডিগ্রি সেলসিয়াসের সরাসরি জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে? না স্যার, 15 ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে। গুড, এই তো ঝামেলাটায় পড়ছি আমরা এখন, আর এই ঝামেলাটাই আমরা পড়বো প্রতিটা অঙ্কে। আমাদের তো সরাসরি দেওয়াই আছিল বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান, এই মানটাও সরাসরি দেওয়া থাকে না, এটাও আমাদের কাহিনী করে বাই করতে হয়, যে কাহিনীটা আমরা এখন শিশিরাঙ্কের জন্য কইরা বের করব। আমরা দেখতে পাচ্ছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সরাসরি আমাদের কি দেওয়া ছিল বাষ্পচাপের মান, জলীয় বাষ্পচাপের মান, কিন্তু 15.7 ডিগ্রির জন্য সরাসরি সেই মানটা দেওয়া নাই। এখন তো ঝামেলা হইয়া গেছে, কেমনে করি অঙ্কটা? আমাদের দেওয়া আছে শুধু 15 ডিগ্রি সেলসিয়াসেরটা, অথবা দেওয়া আছে শুধু 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা, অথবা দেওয়া আছে 20 ডিগ্রি, অথবা দেওয়া আছে 22 ডিগ্রি, কিন্তু 15.07 ডিগ্রিটা তো দেওয়া নাই। কথা কি বুঝছো এবার? তো এখন আমরা কেমনে করবো অঙ্কটা? ঝামেলা তো পেরে গেলাম। তো এই অঙ্কটা করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি তোমাদের বলতাছি, সেটার খেয়াল রাখলেই হবে। আমরা প্রথমে এটাকে 2 ভাগ করব। 2 ভাগ বলতে 15.7 ডিগ্রি সেলসিয়াসকে 2 ভাগ করলে কি কি পাওয়া যায়? আমরা কি লিখতে পারি যে 15.7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.7 ডিগ্রি সেলসিয়াস লেখা যায়? জি স্যার, লেখা যায়। বুঝছো না? এটাকে 2 ভাগ করবা, নিয়ম হচ্ছে যেই শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া থাকবে সেটাকে 2 ভাগ করবা। তো 15.07 ডিগ্রিকে লেখা যায় 15 ডিগ্রি প্লাস 0.7 ডিগ্রি। বুঝছো এতটুকু? এবার দেখো, এই 15 ডিগ্রির জলীয় বাষ্পের চাপের মানের সাথে 0.7 ডিগ্রি জলীয় বাষ্পের চাপের মান যোগ করলে কিন্তু পুরো 15.7 ডিগ্রিটা বের হয়ে যাবে। বুঝছো এবার? 15 এর জলীয় বাষ্পের চাপের মানের সাথে 0.7 ডিগ্রিটা যোগ করে দিলেই তো শিশিরাঙ্কের পুরোটার মান বের হয়ে যাবে। বুঝছো এবার? এবার দেখো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে না সরাসরি? হ্যাঁ, 15 ডিগ্রিটা দেওয়া আছে। কত কত দেওয়া আছে? 12.8। তো এটা দেওয়া আছে, এটা নিয়ে ঝামেলা নাই। এখন আমাদের 0.7টা কি দেওয়া আছে? 0.7 ডিগ্রি এটা দেওয়া নাই।
তার মানে এটা ব্যয় করতে হইবে আমার। তো এটা আমি কেন বের করবো? মানে ঝামেলাতে জায়গার মধ্যে ঝামেলা তো এই জায়গাতেই এখন। তো এটা বের করে একটা টেকনিক বলি। টেকনিক সাত কি যোগ করা লাগবো? কোনটা কোনটা? 15 সাথে কি 7 যোগ করা লাগবো? 0.7 যোগ করতে হবে না। এটা কি বলছি? 15 সাথে 7 0.7 যোগ করলে তো 15.7 হবে না? বুঝো নাই? জি স্যার, এটা তো বুঝছি। তো আমাদের তো মনে করো যে 15 ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে, 0.7টা তো দেওয়া নাই, এটা তোকে বের করতে হইব। 15 ডিগ্রিটা তো সরাসরি দেওয়া আছে 12.8, কিন্তু 0.7 ডিগ্রির মানটাও তো দেওয়া নাই, এর তো চাপের মানও দেওয়া নেই, এটা তোকে বের করতে হবে। 0.7 মান কোন দেওয়া আছে এই জায়গায়? দেওয়া নেই। কথা বুঝছো? জি স্যার, বুঝি। তো আমাদের 0.7 ডিগ্রির জলীয় বাষ্পের টাকা তো বের করতে হবে। কেমনে বের করব? নিয়ম হচ্ছে কাছাকাছি মানগুলো বিয়োগ করে করতে হবে, বিয়োগ করে বের করতে হবে কাছাকাছি মান। কাছাকাছি মান বলতে তুমি দেখতে পাচ্ছ তাপমাত্রার মান দেওয়া আছে 5টা, 15, 16, 20, 22, 25। 25 তোমার হয়ে গেছে, এটা বাদ। 15, 16, 20, 22 এই 4টার মধ্যে কাছাকাছি কোনটা আছে? 15, 16। ভেরি গুড। এই যে 15, 16 কাছাকাছি, 20 থেকে 22 একটু দূরে আছে। তা 15, 16 যেহেতু কাছাকাছি, তাহলে 16 থেকে 15 বিয়োগ করে কিন্তু আমি একটা কাজ করতে পারি। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপের মান থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পচাপের মানটা বিয়োগ করলে 1 ডিগ্রি সেলসিয়াসটা বের হইয়া যায়। কথা বুঝছেন? 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পের মান থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পের মানটা বিয়োগ করলেই তো 1 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পের মানটা পাইয়া যায় আমি। বুঝছো কথা? কথা কি বুঝো? আচ্ছা, ভেরি গুড। দেখো আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা কাছাকাছি বিয়োগ করব। 16 ডিগ্রি সেলসিয়াসের চাপের মান কত? 13.63। আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কত? 12.8। 12.8, সরি 80। হ্যাঁ, বিয়োগ করি। বিয়োগ করলে কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস। বিয়োগ করলে কত হয়? 13.63। গুড, 12.80, 0.83। আচ্ছা, তাহলে 0.83 mmHg। এটা mmHg ছিল। আচ্ছা, এইবার দেখো আমাদের লাগবে কত? লাগবে হচ্ছে গিয়ে 0.7 ডিগ্রি। আমরা বের করছি 1 ডিগ্রি, তো লিখবো সুতরাং 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপের মান কি করবো বলো তো? এত গুণ এত, ঐকিক নিয়মে করি যেমনে, ঐকিক নিয়মে যেমনে করে 0.83 গুণ হচ্ছে 0.7। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের হলো ইন্টু 0.581। আচ্ছা, তো 0.581 mmHg পি। বুঝছো এতটুকু? জি, আমাদের কি এখন পরিবর্তন করতে হবে নাকি না, এটাই মিলিমিটার মার্কারি সবসময় এটাই থাকবে, সবসময় এটাই দিয়ে করতে হবে। মিলিমিটার মার্কারি প্রেসার সবসময় এটা দিয়ে করতে হবে। আচ্ছা, এবার দেখো তো আমি পেয়ে গেছি 0.7 ডিগ্রির জলীয় বাষ্পের চাপের মান।
এবার আমরা বের করব, দুইটা একলাই করব। তো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পের চাপের মান কত ছিল? এই যে 12.8। তো বা লিখবো 12.8, 0 লিখি, সমস্যা নেই। আর 0.7 ডিগ্রি সেলসিয়াসটা পাইছি কত? 0.581। এবার যোগ করে দেই, যোগ করলে কি হবে? 13.381। ভেরি গুড। 15.7 ডিগ্রি সেলসিয়াসটা বাইর হয়ে যাবে 13 পয়েন্ট 381। ভেরি গুড, 381 মিলিমিটার SGP। বুঝছো? শেষ। এই এতক্ষণ পরে বেরিয়েছে ছোট করে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। এই হচ্ছে কাহিনী। কেমন কাহিনী করে ব্যয় করতে হয়েছে এবার বুঝছো না সিস্টেমগুলো কি কি? প্রথমে কি করছি, এটাকে ভাগ করছি 15 + 7 ডিগ্রিতে। তারপরে 15টা দেওয়া আছে, 0.7 বের করার জন্য কাছাকাছি বিয়োগ কইরা 1 বানাইছি, 1 বানাইয়া 0.7টা বের করছি। তারপরে এটার সাথে আবার 15 যোগ করছি, হয়ে গেছে। এবার আমরা সরাসরি লিখব, আমরা জানি শিশিরাঙ্কের যে সূত্র ছিল, আপেক্ষিক আর্দ্রতার যে সূত্র ছিল সেই সূত্র বসাবো। দেখো তারা যেটা করছে এই কাজটা ডাইরেক্ট করছে, এই কাজটা কিছুই বোঝা যাইতো না, সমাধান দেখলে এটা কিছুই বোঝা যায় না। আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ বড় অক্ষর F দেওয়া আছে, আর শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপের মান ছোট করে F। তো এই মানটা কী করছে, এখানে কী কাহিনী করছে, এগুলো বুঝতে অনেক কষ্ট, কিন্তু আমি তো ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম কেমনে কী হলো। উত্তরটা কিন্তু F এর মান কত, ছোট করে F এর মান কত আসে? 13.831 আসে। দেখছো মিলছে না আমাদের? হ্যাঁ মিলে গেছে, বুঝতে পারছো? মিলে গেছে। ওকে, এখন আমরা যাব লিখবো, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা ছোট অক্ষর F বাই বড় অক্ষর F = 100%। ছোট F এর মানটা দেওয়া আছে 13.381, বড় অক্ষর F এর মানটা পাইছি 23.8 এত। তো এটাকে এটাতে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেখো কত হয় পার্সেন্ট, তাড়াতাড়ি করো। 56.222689। ভেরি গুড, 56.2% দিবা, এটাই আনসার। আলহামদুলিল্লাহ, প্রায় বিখ্যাত একটা অঙ্ক শেষ করলাম, অনেক ইতিহাস, খুবই ছোট না কিন্তু দেখছো অঙ্কটা ছোট না, 3-4 লাইনে শেষ। অঙ্কটা ছোট হইলেও এর ভেতরে ইতিহাসটা কিন্তু বড়, বুঝছো কথাটা? ইতিহাস বড় হলো, এখন সহজ হয়ে গেছে। মানে বুঝি নাই। অঙ্কের ইতিহাসটা বড় হলো কিন্তু এখন সহজ হয়ে গেছে, শর্টকাটে করা যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন করতে পারবো আশা করি। তো ওই যে নিয়মটা শিখাইছি তো সেই নিয়ম অনুযায়ী করতে পারবা। তো আশা করি নেক্সটে অনেক অঙ্ক আছে, এগুলো প্র্যাকটিস করে আশা করি পারবা। আচ্ছা, তো এখন আমি একটা অঙ্ক দিই, এই অঙ্করে তুমি কইরো, বাসায় প্র্যাকটিস করো, এই অঙ্করে করবা। এই যে আমি দেখাচ্ছি, এটা ঢাকা বোর্ডেরটা না, এটাই কইরো। এই যে যশোর বোর্ড 23-এরটা কইরো, এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, যে নিয়মটা করছি সেই নিয়মেই করে দেখো, ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা বের করো। তো মনে রাখবা, যদি আমাদের বায়ুর তাপমাত্রার দেওয়া না থাকে, শিশিরাঙ্কের মতো কাহিনী করে বায়ুর তাপমাত্রাও বের করা যাবে, জলীয় বাষ্পের চাপ। বুঝছো কথাটা? থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমাদের স্পেশাল ক্লাসটি এখানেই কমপ্লিট। রেগুলার ক্লাস করো। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম HEC, আমরা পদার্থবিজ্ঞান প্রথম পথে আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের রিভিশন ক্লাসে আমরা গত ক্লাসে স্পেশাল যে অংশটা ছিল আমাদের আপেক্ষিক আর্দ্রতা, তো গত ক্লাসে একটা অংশ করছি, মানে একটা অঙ্ক করছি আমরা। আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। তো আমাদের প্রথমেই যে প্রশ্ন সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তো আমাদের বলতেছে যে গ্রীষ্মের কোনো এক দিনের প্রচণ্ড তাপদাহে মিমি ও তার সহপাঠী পরীক্ষাগারে সিলিন্ডারে এত গ্রাম মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল, যার আণবিক ভর হচ্ছে এত গ্রাম মোল পার মোল। আবহাওয়ার এই অবস্থার
প্রেক্ষিতে শিক্ষক ছাত্র ছাত্রীদের বললেন কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। মানে আপেক্ষিক আর্দ্রতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। আচ্ছা, তো এখন বলছে যে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলছে কত পার্সেন্ট? 70%। এখন আমাদের বলতেছে পরবর্তী অংশে, হ্যাঁ, তো এখন আমাদের বলতেছে পরবর্তী অংশে যে কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এটা শিক্ষক বলতেছে যে কোনো একটা স্থানে যদি আপেক্ষিক আর্দ্রতা 70% ক্রস করে তাহলে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। মনে রাখবে একটা কথা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপেক্ষিক আর্দ্রতা যত 100 ডিগ্রি কাছাকাছি, মানে 100%-এর কাছাকাছি হবে। আপেক্ষিক আর্দ্রতার মান যতই 100%-এর কাছাকাছি হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বেশি। ইভা, নাহিদা, জুমা, কথা মনে থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি যখন আপেক্ষিক আর্দ্রতা 100 কাছাকাছি হবে। আচ্ছা, এখন পরে বলতেছি ওকে, তো বলতেছে যে ওই স্থানে শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20.6 ডিগ্রি সেলসিয়াস। দেখছো, তা কিন্তু বলেই দিছে শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রাও দেওয়া আছে। তারপর বলছে কি 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রি তাপমাত্রা, জলীয় বাষ্পের চাপ এত 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 এত। তো আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম যে আমাদের অনেকগুলো তাপমাত্রা দেওয়া থাকে আর অনেকগুলো চাপের মান দেওয়া থাকে। দেখুন গহনঙে কি বলছে খেয়াল করি। গহনঙে বলছে উদ্দীপকের ওই স্থানে ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না বিশ্লেষণ করো। তো শিক্ষক বলতেছে যদি আমাদের আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করে তাহলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর যদি অতিক্রম না করে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বা সম্ভাবনা কম। তো আমাকে আসলে আপেক্ষিক আর্দ্রতার মানটা বের করেই বলতে হবে যে আসলে এখানে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি নাই। তো এখন আপেক্ষিক আর্দ্রতার মানটা বের করার জন্য সূত্র পড়ছিলাম গত ক্লাসে। আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়, যেখানে সূত্র হচ্ছে বড় অক্ষর আর ইকুয়াল টু ছোট্ট অক্ষর এফ বাই বড় অক্ষর এফ ইন্টু 100%। যেখানে আমাদের ছোট্ট অক্ষর এফ ছিল শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, আর বড় অক্ষর এফ এর মান হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো আমার এই দুই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মানটা বের করে মানটান বসায় দেখতে হবে যে আর এর মান কত পাওয়া যায়। তো সবাই এতটুকু বুঝছো, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান বের করার সিস্টেম। একটু কথা বলো। আচ্ছা ঝুমা, একটু কথা বলো, এতটুকু বুঝতে পারলা কিনা? হ্যাঁ, ঝুমার কথা শুনতে পাইনি, একটু বইলো আমাকে, বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা, এখন আমরা চিন্তা করি আমাদের কি সরাসরি মানটা দেওয়া আছে। যেমন আমার বায়ুর তাপমাত্রা 20.6 ডিগ্রি, শিশিরাঙ্ক 12.5 ডিগ্রি সেলসিয়াস। এখন সরাসরি কি আমাদের জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে? দেখো তো, 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া নেই। 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরাসরি কোনো চাপের মান দেওয়া নেই। দেওয়া আছে 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রি। আবার 20.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেওয়া নেই। তার মানে দুইবার আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু একটা বের করছিলাম অঙ্ক, যখন করছিলাম সেখানে কিন্তু আমাদের এই যে এই খুঁজে ছিল আমাদের অঙ্কটাতে, গত ক্লাসে একটা অঙ্ক করলাম আমরা। আচ্ছা, গত ক্লাসে অঙ্কটাতে কি ছিল আমার, একটু বলো তো ঝুমা, একটু বলো তো গত ক্লাসে কোন অঙ্কটা করছিলাম? কত বর্জনী ছিল আমাদের? একটা করছিলাম, একটা করতেছিলাম যশোর বোর্ডে না না যশোর, ও আচ্ছা হ্যাঁ চট্টগ্রাম বোর্ডে করছিলাম। দেখ, চট্টগ্রাম বোর্ডে করছিলাম যেখানে আমাদের বায়ুর তাপমাত্রা ছিল 25, শিশিরাঙ্ক ছিল 15.7 ডিগ্রি। তো সেখানে বায়ুর তাপমাত্রায় সরাসরি জলীয় বাষ্পচাপের মানটা দেওয়া ছিল, মানে বড় অক্ষর এফ এর মানটা দেওয়া ছিল বায়ুর তাপমাত্রা, কিন্তু শিশিরাঙ্কেরটা আমাকে আলাদা আলাদা করে বের করতে হয়েছিল। এটা গত ক্লাসে করছিলাম। কিন্তু এই জায়গার মধ্যে বায়ুর তাপমাত্রা সরাসরি আমার জলীয় বাষ্পের চাপের মান দেওয়া নাই, আবার শিশিরাঙ্কেরটাও দেওয়া নেই। তার মানে দুইবার ভাগ করে বের করতে হবে। প্রথমে বের করতে হবে যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান কত, তারপর বের করতে হবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান কত। নাহিদা বুঝতে পারছো? ইভা বুঝতে পারছো? এগুলা
বে করতে হবে, এগুলো দেওয়া নাই সরাসরি। আচ্ছা এবার আমরা চিন্তা করি আমাদের, হ্যাঁ আমাদের প্রথমে 12 নিয়ে চিন্তা করি, 12.5 চিন্তা করি। আমাদের 12.5কে যদি আমরা ভাগ করি তাহলে কীভাবে লেখা যায় বলো তো? পড়াইছিলাম, টেকনিকটা শিখেছিলাম কীরকম, 2 ভাগ করবা। 12.5 ডিগ্রি সেলসিয়াসকে 2 ভাগ করলে কি পাওয়া যায়? আমি কি লিখতে পারি যে 12.5 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় 12 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, লেখা যায় এটা? জি স্যার। আচ্ছা তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান আর 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মানটা বের করলেই তো হয়ে যাবে, এরপরে যোগ করে দিলেই তো হয়ে যাবে শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপের মান। ঝুমা বুঝতে পারছো? নাহিদা, ইবা বুঝতে পারছো সিস্টেমটা? জি স্যার। জি স্যার। আচ্ছা এবার, আচ্ছা ঝুমা কথা বলতেছো কম, তুমি কি শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, কোনো সমস্যা হচ্ছে? না আমি কথা বলতো। ও শুনতে পাই না এই জন্য। তো এবার কাছাকাছি কি করতে হয় জানি, ওই যে 0.5টা বের করতে হবে, 12টা দেওয়া আছে, দেখো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে, কিন্তু 0.5টা তো দেওয়া নাই, এটা বের করতে হবে। এটা বের করার নিয়ম কী ছিল? কাছাকাছি মানটা বিয়োগ করতে হয়। তো কাছাকাছি বলতে কি বোঝায়? এই যে 12 আর 13 কাছাকাছি, আবার 20-21 কাছাকাছি, তো 20-21টা লাগবে পরেরটার জন্য, আর 12-13 লাগবে এইটার জন্য। কথা বুঝছো? যেমন 13 থেকে 12 বিয়োগ করলে 1 ডিগ্রি পাবো, তারপরে 0.5 ডিগ্রি পেয়ে যাব। তার মানে আমাদের এই 0.5 যদি বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপের মানটা কত সেটা লিখব। সেটা কত ছিল? 14.5। এই যে 12টা হচ্ছে এত, 12টা হচ্ছে 10.85, 13টা হচ্ছে 14.5, 20টা হচ্ছে 18.5, 21টা হচ্ছে 20.55। বুঝছো লাইনগুলো সবাই? কথা বইলো। জি বুঝতে পেরেছি। আচ্ছা এবার, জি স্যার। এবার এই 13টা লিখব 14.5, তো 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে? 14.5 mmHg। এবার লিখবা নিচে 12 ডিগ্রি সেলসিয়াসেরটা কত হবে? 10.85। বিয়োগ করো, বিয়োগ করলে পাবা কয়টা? এক ডিগ্রিটা পাইবা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হয় বলো তো? বিয়োগ করে দেখো তো কত হয়। স্যার ওইখানে কি 100 দিয়ে গুণ দিতে হবে না, পার্সেন্টেজ নিতে হবে না? না না না, এখানে যা আছে তাই, সরাসরি এখানে যা আছে তাই করবে। 3.65 কত? 3.65 mmHg। ওকে, 3.65 mmHg। বুঝছো তো সবাই? কথা কও। জি স্যার। এবার আমার লাগবে কি 0.5 ডিগ্রি, তো লিখবো 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি হবে বলো তো? কি হবে? 3.65 ইন্টু কত লিখবো? 0.5, কারণ একের চেয়ে যত বেশি হবে গুণ করতে হবে। বুঝছো বুঝছো? কথা কও। 1.825। আচ্ছা 1.825, আমার তো জায়গা স্বল্পতার জন্য আমি একটু এখানে লিখতেছি। তো 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান পেলাম কত? 1.825। আর আমাদের 12তে কত ছিল? 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ছিল? 10.85। 10.85 যোগ করি, যোগ করলে তো 12.5 হয়ে যাবে। সুতরাং 12.5 ডিগ্রি সেলসিয়াস এটা বের হবে, যোগ করে দেখো তো কত হয়? 12.675। আচ্ছা
12.675 mmSg পি। নাহিদা এবার বুঝছো? জি স্যার। স্যার এটা তো ডাইরেক্ট করলে হয়, মানে ওই যে আপনি করছেন 10.85 প্লাস দিয়ে ওই যে আবার 14.5 মাইনাস 10.85, ওইখানে 1 পার্থক্য, ওইটার সাথে একসাথে তো 0.5 গুণ করে দিলে আনসার চলে আসে। মানে তুমি ডাইরেক্ট করতে চাচ্ছ? জি স্যার। মানে তুমি এখানে ডাইরেক্ট ওই 10.5 এটা থেকে এটা বিয়োগ করে তারপরে হচ্ছে গিয়ে 0.5 গুণ করে তারপর যোগ করবা, এটা এক লাইনে ডাইরেক্ট করতে চাও? জি স্যার, ডাইরেক্ট করলে আনসার চলে আসে। হ্যাঁ, তুমি ডাইরেক্ট করতে পারো। এখন কথা হচ্ছে তুমি ডাইরেক্ট করে যদি বুঝো ডাইরেক্ট করে নিতে পারো, এটা সমস্যা নেই। কিন্তু আমি ভেঙে করলাম কেন? বুঝার জন্য। ডাইরেক্ট করতে গেলে অনেক সময় ভুল হয়, অনেক সময় ক্যালকুলেশনটা 19-20 হয়, কারণ অনেক সময় বোঝা যায় না কোনটা গুণ করবো কোনটা যোগ করবো। যারা এক্সপার্ট তারা করতে পারে, কিন্তু যারা এক্সপার্ট না তারা এই বিষয়ে করতে পারবে না, তাদের ভেঙেই করতে হবে। অঙ্কের সিস্টেম দুইভাবেই করা যায়, এখন তুমি যেভাবে করতে পারো। বুঝছো কথা? জি স্যার, বুঝছি। তো আমাদের কিন্তু এফএম মান বেড়ে গেছে, ছোটো করে এফএম মান এই যে 12.675 মিলিমিটার ইঞ্চি হয়ে গেছে। তারাও করছে এরকমভাবে ভেঙে ভেঙে করছে যাতে বুঝতে ইজি হয়। যাই হোক, এখন তুমি যেভাবে পারো সেভাবে বুঝে করলেই হবে, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা 20-এরটা করি। 20.6 ডিগ্রি বের করবো। তো কী লেখা যায়? 20.6কে লেখা যাবে কীরকমভাবে? 20 ডিগ্রি প্লাস 0.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20-এরটা তো দেওয়াই আছে সরাসরি, এই যে 20 ডিগ্রিটা দেওয়া আছে 8.5। এখন যা 0.6 বের করবো, তবে 0.6 আগেরটা থেকে কি বের করবো না? যদি এটা করো, যদি এখানে লেখো 0.6 দিয়া বের করি, তাহলে হবে না। কেন? 0.6 কিন্তু 20-এর পরে হয়েছে, এটা কিন্তু 12-13 মধ্যে ছিল, 12-13 মধ্যে পার্থক্য হইয়া 0.5 পাইছি। কিন্তু আমাদের 0.6 কিন্তু 20-এর পরে হয়েছে, এই যে 0.6 কিন্তু 20-এর পরে হয়েছে। তার মানে 20-এরটা নিয়ে কাজ করতে হইব, 20 আর 21 নিয়ে কাজ করতে হইব, মানে 21 আর 20-এর পার্থক্য বের করে তার এইখান থেকে 0.6টা বের করতে হইব। কথা কি বুঝছো সবাই? কথা বইলো। জি স্যার। স্যার এখানে মানে 21-এর জন্য 18.5 আর 20-এর জন্য 14.5, তাই না? এটা বিয়োগ করতে হবে। এটা এই দুইটা বিয়োগ কইরা তারপরে 1 বানাইতে হইব, তারপরে সেখানে আবার 0.6 বানাইতে হইব, তারপরেই সেটা বাকিটা পারবো আমি। আগেরটা থেকে যদি 0.6 বের করি তাহলে হইব না। আগেরটা তো 1 পাইছি, যেমন 13-12 বিয়োগ করে 1 পাইছি, সেখানে 0.5 পাইছি। কিন্তু এখন নতুনটার জন্য 20-এর পরেরটা নিয়ে কাজ করতে হইব। ইভা, ঝুমা, বুঝতে পারছো? আগেরটা নিয়ে কাজ করলে অঙ্ক হইতো না, মিলবো না। কথা বইলো ইভা, ঝুমা, কথা বইলো, বুঝছো তোমরা? আচ্ছা, এখন 21-এরটা আগে নিই, তারপর 20-এরটা নিব। তো লিখবো 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান কত ছিল? 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20.55। তো 20.55 আর 20-এরটা কত ছিল? 18.5। তো 20 ডিগ্রি সেলসিয়াসটা ছিল কি 18.5। বিয়োগ করলে কত হবে? 1 ডিগ্রিটা বের হবে। বিয়োগ করো তো, দেখো তো কত হয়। করো করো, তাড়াতাড়ি করো। 20.55 বিয়োগ হচ্ছে 18.5। বিয়োগ করো তাড়াতাড়ি, এতক্ষণ তো লাগে না। 2.05। আচ্ছা, আমাদের লাগবে কত? 0.6 ডিগ্রি লাগবে। স্যার ওইটা কি 16.9 হয়? কোনটা? মানে ওই 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে বাষ্পচাপ। 16.9 না? দেখো দেখো, তুমি কত ক্যালকুলেশন কোথাও ভুল করছো।
0.6 এটা বের করবো কি হবে? 19 হ্যাঁ, ভেরি গুড, এটাই হবে। 0.5 ইন্টু কত? 0.6 কত হয় এখানে? এখানে কত হয়? গুণ করো। 1.23 1.23 mmSg পি। তো পাইছি 20-এরটা তো আমার ছিল এত, 0.6 তো পাইছি এত, যোগ করি এবার। তো 20 ডিগ্রি সেলসিয়াসেরটা ছিল আমার 18.5, 0.6 এটা পাইছি কত পাইছি? 0.6 এরটা পাইছি আমরা 1.23, যোগ করলেই তো হয়ে যাবে 20.6 19.73 mmHg হয়ে গেছে। আমাদের অনেক জল্পনা কল্পনার শেষ। দেখো তো নাইদা কোথাও ভুল করছে মনে হয়। হ্যাঁ নাইদা, দেখো তো মিলছে কিনা। স্যার ক্যালকুলেশনে ভুল হয়েছে দেখতেছি। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা যদি ভুল হয় তাহলে মনে করো অঙ্ক মিলবে না, তো একটু কেয়ারফুলি চেষ্টা করতে হবে ক্যালকুলেশনটা ঠিক রাখার জন্য। আচ্ছা, এবার কমপ্লিট। এবার লিখবো আমরা আপেক্ষিক আর্দ্রতা আর। আচ্ছা, এটা কি এই যে এই মানটা কি হবে বলো তো? এটা কি ছোট অক্ষর এফ না বড় অক্ষর এফ? এই মানটা এটা হবে স্যার স্মল এফ। এই যে 12.5 হচ্ছে শিশিরাঙ্ক, মানে স্মল এফ। গুড, ছোট অক্ষর এফ। আর বড় অক্ষর এফটা কি হবে? এটা বড় অক্ষর এফ। ইভা, ঝুমা, বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। তো সূত্র হচ্ছে আর ইকুয়াল টু ছোট অক্ষর এফ বাই বড় অক্ষর এফ ইন্টু 100%। তো ছোট অক্ষর এফ এর মান কত পাইছি আমরা? 12.675। তো লিখলাম 12.675। বড় অক্ষর এফ এর মান পাইছি 19.73। 19.73 ইন্টু 100%। দেখো তো কত হয়। আর এর মান কত পাবা? দেখো, চেক করো। 64.24227 64.24%। দিস ইজ অ্যান্সার। তবে এখানে উত্তরিত হবে এটা কি 70% হয়েছে? 70ও হয় না, বেশিও হয় না, তাই 20 হওয়ার সম্ভাবনা বেশি না কম? 70 অতিক্রম করলেই 20 হওয়ার সম্ভাবনা আছে, 70 অতিক্রম করে নেই। তো কি হবে বলো তো? বৃষ্টি হবে নাকি হবে না? বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, হইব না। গুড। মানে 60% এর উপরে থাকলে হইতে পারে বা না হইতে পারে, এরকম হইতে হয়। মানে 70% এর উপর হলে হওয়ার সম্ভাবনা রয়েছে, 70 তো হয়নি। তো লিখবো কি, যে বলা আছে আপেক্ষিক আর্দ্রতা 70% এর বেশি হলে সে এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় আর এর মানটা কিন্তু 70-এর চেয়ে কম। অতএব উদ্দীপকের ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা কম। এটাই আনসার। তো বুঝতে পারছো পুরো অঙ্কটা ভালো করে? জি স্যার। স্যার একটু সামারি করে নিলে ভালো হইতো শেষেরটুকু। শেষেরটা এটা 20-এরটা মানে কোন জায়গাটা বলতে হবে ওটা বলো আমাকে। স্যার আমরা যখন 20.6 ডিগ্রিতে বাইর করছি ওইটা। স্যার এটা কি ডাইরেক্ট আগেরটার মতো বাইর করলে হয় না? আপনি তো 1 ডিগ্রিতে দেন 9টা করছেন, 0.6 ডিগ্রি। 0.6 ডিগ্রি তুমি ডাইরেক্ট বের করতে চাইলে ওই যে বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে আবার 0.6 গুণ করো, তাইলেই তো হয়। ডাইরেক্ট করো। স্যার
ওইটা করলে স্যার ওই যে 16.9 বাইর হয়, আমি 2 বারই করলাম। তুই ক্যালকুলেশন কথা ভুল করছো, বিয়োগ করা দেখো, 20 থেকে 18 বিয়োগ করবে না। জি স্যার, ধরেন 14 মানে যেটা আছে 14.5, তারপর যোগ দিয়ে উপরে হবে যে 18.5 মাইনাস আবার 14.5 নিচে 1। কেন? ওইটা তো 1 ডিগ্রির জন্য বাইর হয়। 14.5 হইব কেন? তোমার তো এটা 20, 21 টা তো 20। ও আচ্ছা, এই জন্য ভুল হচ্ছে, আমি বারবার করতেছি, মিলতেছে না, প্রশ্ন দেখি নাই ভালো করে। এই জন্য তো মিলন নাই। যাই হোক, আশা করি বুঝছো, পারবা। তো আমি আজকে বেশি কোনো ক্লাস দিলাম না, এতটুকু রাখলাম, কিছু মনে করো না। আজকে সব ব্যাচ একটু কম কম পড়াবো। হ্যাঁ, আজকে এখানে রাখলাম। তোমাদের বাড়ির কাজ আমি দিব, আর কয়েকটা করবা। আমরা দেখি নেক্সট ক্লাসে নতুন অধ্যায় ধরতে পারি কিনা, ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, এরকমই হবে জুমা। থ্যাংক ইউ। তো আজকে মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বেশিক্ষণ করালাম না, আজকে এমনি কম করাবো বলছি। আমার নেক্সট ক্লাসে পর থেকে যাব, মানে নতুন নতুন বিষয় যাব।